নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেটটা কি? বারবার আমাদের দফতরে আপনারা প্রচুর মানুষ, অবসরপ্রাপ্ত মানুষ, সাধারণ সরকারি কর্মচারীরা ফোন করেন। কিছু তথ্য আপনাদের কাছে আজকে পেশ করব। প্রথম কথা হচ্ছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার যেটা করেছে সেটাকে ইগনোর করছে কনফেডারেশন, যারা মূল মামলাটা করেছেন এই পার্টিকুলার ডিএ সংক্রান্ত ব্যাপারে। আজ থেকে প্রায় বহু বছর আগে 16-17 সাল থেকে যে মামলাটা করেছেন, সেই মামলাটা যারা মূলত করেছেন কনফেডারেশন, তারা পরিষ্কারভাবে বলেছেন যে আমরা রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশন সংক্রান্ত ব্যাপারটাকে ইগনোর করছি। আমি গতকালই আপনাদের কাছে বলেছিলাম, রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে গিয়ে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং সময় চাওয়ার যে অছিলায় যে একটা নতুন করে আবেদন করেছেন 27 জুন, আর রাত্রে দিনের বেলা যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেটা আসলে একটা প্রতারণার ফাঁদ। রাজ্য সরকারের যারা আইনজীবী, ওই সিংবি বাহিনী, তারা প্র্যাকটিক্যালি একটা বড় ফাঁদ পেতে রেখেছিলেন। যে এই ফাঁদটা হচ্ছে, সেটা আমি কিছুটা এক্সপ্লেন করেছিলাম গতকাল, এবং সেটা আজকে মলয় মুখোপাধ্যায় কনফার্ম করলেন যে আমরাও বুঝতে পেরেছি সেটা ফাঁদ। সেটা হচ্ছে যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জন্য আমরা জবাব দেওয়ার জন্য সময় চাইব, তারপর একটা ডেট হবে, সেই ডেটের মধ্যিখান দিয়ে 4 অগাস্ট ডেটটা বেরিয়ে যাবে। তো আমি মলয়বাবুকে জিজ্ঞেস করলাম যে তো এই ফাঁদটাকে, এর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? রাজ্য সরকার যে এরকম একটা 27 তারিখে আদালতের রায়টাকে অবমাননা করলেন, তার বিরুদ্ধে আপনারা কন্টেম্প্ট প্রসিডিংস, আদালত অবমাননার মামলা এবং স্বাভাবিকভাবে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব, সেটার জন্য কি পরিকল্পনা করছেন? মলয়বাবু যেটা বললেন যে আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনাও করে নিয়েছি, সেটা হচ্ছে এটা একটা পাতা ফাঁদ, আমরাও বুঝতে পেরেছি, আমরা এই ফাঁদে পা দেবো না। তাহলে বললাম আমরা নবান্নকে ইগনোর করছি। নবান্নর মুখ্য সচিব, অর্থ সচিব, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ফাঁদটা তৈরি করেছেন সময় কিল করার জন্য, আমরা সেই ফাঁদে পাই দেবো না। তাহলে কি করবেন? মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কোনো জবাব দেবেন না বা আপনার মেনশন করবেন না? বলে রাজ্য সরকার করুক না, রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে তুলুক, তখন দরকার হলে আমরা জবাব দেবো। কিন্তু আমরা আগাম জবাব দিতে যাব না, আগাম উল্লেখ করতে যাব না, আমরা 4 তারিখের জন্যই ওয়েট করবো। আমি হিসেব করে দেখছিলাম, আজকে যখন এই প্রতিবেদন যখন পেশ করছি তখন হচ্ছে 17 জুলাই, ঠিক 18 দিনের মাথায় সুপ্রিম কোর্টে 4 অগাস্ট জাস্টিস করলের বেঞ্চে এই মামলাটা ওঠার কথা। এখানে খুব একটা ইন্টারেস্টিং খবর আপনাদের আপডেট দেওয়া দরকার, এর আগে হয়তো বলেওছি আপনাদের, কিন্তু আমি মলয়বাবুর সঙ্গে কথা বলতে গিয়েই এই আপডেটটা পেলাম। সেটা হচ্ছে যে রায়টা 16 মে জাস্টিস করল দিয়েছিলেন যে ইমিডিয়েটলি 27 জুনের মধ্যে 6 সপ্তাহের মধ্যে 25% ডিএটা মেটাতে হবে রাজ্য সরকারকে। সেখানে 5ম পয়েন্টে লেখা ছিল, লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন 4/8/2025 অন টপ অফ দ্য বোর্ড, অর্থাৎ অন দ্য টপ অফ দ্য বোর্ড। 4 তারিখ 4 অগস্ট, লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন 4/8/2025 অন টপ অফ দ্য বোর্ড। অর্থাৎ 4 অগস্ট হিসেব মতো এই রায়টা আমার হাতের রায়ের কপিটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে পরিষ্কারভাবে 4 অগস্ট টপ অফ দ্য বোর্ড জাস্টিস করল রাখতে বলেছেন। এখানে এটা খুব ইন্টারেস্টিং জায়গা। দেখুন, জাস্টিস চন্দ্রচূড়ের আমলে 2022-এর নভেম্বর থেকে তারিখ পে তারিখে যে খেলাটা সিংবিরা খেলেছিলেন, সেই তারিখের ফাঁদে কেন খেলেছিলেন, কাদের সাহায্যে খেলেছিলেন, ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা সবাই জানেন, যথেষ্ট বুদ্ধিমান মানুষ আপনারা। 15 বার মামলাটা পিছিয়ে ছিল, 15 বার পিছিয়ে ছিল, এবং এই পেছনের অঙ্কটা তো আপনাদের কাছে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। জাস্টিস করল কিন্তু খুব ডিটারমিন্ড মহামান্য বিচারপতি। আমার মনে হয়েছে যেটা রাজ্য সরকার বারবার যেই এই বদমাইশিটা করছে, এই যে ডিলেইং প্রসেসটা যাচ্ছে, উনি ধরে একটা ধাক্কা মেরেছিলেন, যার জন্য রাজ্য সরকার ত্রাহি রাব করে এই শেষ পর্যন্ত মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে এখন কন্টেম্প্টের আওতা থেকে বাঁচার চেষ্টা করছেন। যাই হোক, সেই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব অন্তত কনফেডারেশন দিচ্ছে না, এবং পরিষ্কার মলয়বাবু কি বললেন একটু ছোট্ট করে শুনে নিন। নমস্কার মলয়বাবু, আমি সন্ময় বলছি। নমস্কার সন্ময়দা, বলুন। হ্যাঁ, বলছি মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে সেটাকে কাউন্টার করার জন্য কোর্টে গিয়ে আপনারা সম্ভবত মেনশন করছেন না, সেটা কি ঘটনাটা ঠিক?
হ্যাঁ দেখুন, আমরা এখন চিন্তা ভাবনা করেছি যে সরকারকে ইগনোর করব, কারণ সরকারই তো মডিফিকেশন অ্যাপ্লিকেশন যখন করেছে তাদেরই উৎসাহ থাকবে কোর্টে গিয়ে মেনশন করে ডেট নিয়ে সেখানে যাওয়ার। তা তারা যদি হাত গুটিয়ে বসে থাকে, আমরা কেন তারা যে আপনার আদালত অবমাননা করলো সেই ইনফরমেশন আমরা তুলে দিয়েছি মাননীয় সর্বোচ্চ আদালতে, এবং আমরা নোটিশও পাস করেছি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে বাই নেমে। আর দেখছি আমরা যদি মেনশনও করি, দেখুন মেনশন করলেও 7-10 দিন পরে হয়তো ডেটটা পাবো, তখন কিন্তু আপনার আমাদের যে ডেটটা আছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল যে ডেটটা দিয়েছে 4th আগস্ট, টপ অফ দা বেঞ্চ, একদম 1 নম্বরে থাকবে। সেক্ষেত্রে এটা মলবাবু সম্ভবত 16ই মে জাস্টিস কারোল এই রায়টা দিতে গিয়ে পঞ্চম পয়েন্টে লিস্ট দ্য ম্যাটার ফর হিয়ারিং অন চার্জ অন টপ অফ দ্য বোর্ড, এই কথাটা উল্লেখ করে। টপ অফ দ্য বোর্ড, একদম টপ অফ দ্য বোর্ড। এর আগেও ছিল, আমরা যেদিন দেখেছিলাম ওই 16 তারিখে যখন উঠলো মামলাটা 16ই মে, ওখানেও ছিল টপ অফ দ্য বোর্ড, তখন 1 নম্বরে আমাদের মামলাটা ছিল। আর তো টপ অফ দ্য বোর্ড মানে ওই 4 তারিখে 1 নম্বরেই উঠবে, তখন আমরা এলিগেশন আনবো যে মহামান্য আদালত দেখুন আপনার নির্দেশ মানেনি, আমরা বলবো। আপনার কথা অনুযায়ী মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা কনফেডারেশনের পক্ষ থেকে এখনই ঝাঁপিয়ে পড়ে সুপ্রিম কোর্টে আলাদা করে মেনশন করবেন না, যেটা যে ফাঁদটা আসলে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর কাছে পাতা হয়েছে, যে এই ফাঁদে পা দিলেই, এটাও আমার মনে হচ্ছিল, আমি গতকালও এটা নিয়ে চর্চা করতে গিয়ে দেখছিলাম যে এই ফাঁদে পাটা দিলেই আপনারা ওরা একটা ডেট টাইম কিল করার একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলবে, যে এইটা নিয়ে একটা শুনানি আগে হোক, তারপর তো 4 তারিখে শুনানি হোক, তাই তো? একদম একদম। এখন ওরা যদি যায় মেনশন করে ডেট পায়, সেক্ষেত্রে তো আমাদের উপস্থিত থাকতেই হবে, কিন্তু আমরা আর করবো না, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর কয়েকটা দিন, 4th আগস্ট খুব অল্প, শর্ট ডেট, এই ডেটের মধ্যে 2 সপ্তাহ, এবং সেটা মাননীয় বিচারপতি আমাদের দিয়েছে একদম 1 নম্বরে রেখে মামলাটা শুনবে। আমরা সেটাকে হাতছাড়া করতে চাইছি না, কারণ আমরা যদি করি তারপরে হয়তো যদি বেশ কিছুদিন পরে ডেটটা দেয় তাহলে আমাদের এই ডেটটা চলে যাবে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বহুদিন সময় অতিবাহিত হয়েছে, যারা বলছে আমরা তাদেরকে ধৈর্য ধরতে বলছি যে আর একটু ধৈর্য ধরুন, ওই 4th আগস্ট দেখবেন কিছু না কিছু একটা হবে, কারণ এই অর্ডারটা করেছিল একদম বিচারপতি মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ, অতএব তিনি যা নির্দেশ দেবে ওই 4th আগস্টে নির্দেশ দেবে, তার জন্য আমরা 4th আগস্টের দিকেই লক্ষ্য রেখেছি। আপনারা শুনলেন, পরিষ্কার বলছেন আমরা নবান্নর এই ট্রায়ালটাকে ইগনোর করছি। এখন স্বাভাবিকভাবে এই মেসেজ তো রাজ্য সরকারও অপেক্ষা করছিল যে কনফেডারেশন কিংবা সংগ্রামী যৌথ মঞ্চ কিংবা কর্মচারী পরিষদ তারা আগাম গিয়ে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের জবাব দেয় কিনা, তাহলে আরেকটু তারিখ পে তারিখে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে যে প্রসেসটা তারা তৈরি করতে পেরেছেন সেই প্রসেসটা আবার করবেন। যাই হোক, একটা প্রতারক সরকার প্রতারণার নানান নিত্য নতুন জাল তৈরি করছেন, এবং দ্যাট টু কোটি কোটি টাকা খরচা করে। এই কথাটা বারবার মনে রাখবেন। এই ডিএ মামলার জন্য কত কোটি টাকা খরচ হয়েছে। যদি কোনো দিন এই মহিলা ওই নবান্ন থেকে চলে যেতে বাধ্য হন, মানে তাকে সত্যি সরানো যায়, তখন কিন্তু তার একটা অডিট হওয়া উচিত। আমি এই কথাটা বলছি, আপনারা বুঝতে পারছেন। গতকাল একজন 83 বছর বয়সের বৃদ্ধ ফোন করে বললেন, কদিন বাঁচবো জানি না। কদিন বাঁচবো জানি না, আমি তাকে বলেছি একটা কথা, আমি আপনাদেরও বলছি, ওই নবান্নের 14 তলাকে আপনারা অভিশাপ দিন, শুধু দীর্ঘশ্বাস ফেলবেন না, অভিশাপ দিন, যার যে অভিশাপ আছে দিন। কেন আপনাদের জীবন নিয়ে ছেলে খেলা করছে। কত মানুষ বিয়ে না পেয়ে মারা গেলেন, বয়স্ক মানুষ, রিটায়ার্ড মানুষ। আমি সেই কথাটা বারবার ভাবি। কত মানুষ অসুস্থতার জন্য কান্নাকাটি করছেন। টুকরো টুকরো মেসেজগুলো এলে আমাদের চোখে জল আসে, ওই মহিলার চোখে জল আসে না। উনি উপভোগ করছেন, খেলছেন, বদমাইশিরা করছেন। আপনারা দীর্ঘশ্বাস ফেলে আপনার দীর্ঘশ্বাস উনি উপভোগ করেন। আমি আবার বলছি, আপনাদের দীর্ঘশ্বাস উনি উপভোগ করেন। দীর্ঘশ্বাসটাকে অভিশাপে পরিণত করুন এই সরকারের ওপর। আমি এইটুকু কথা বলে আজকে আমি একটা কম্পারেটিভ স্টাডি মলয়বাবুর সঙ্গে ফোনে করছিলাম। বিভিন্ন স্টেট
কীরমভাবে ডিএ দেয়। মলয়বাবু আমাকে একটা ডকুমেন্টস পাঠিয়েছেন, আমি সেই অনুযায়ী তাকে কিছু প্রশ্ন করলাম। দেখলাম যে রাজস্থান সরকার তারা প্রাপ্যটার ডিএটা একদম অ্যাট দিচ্ছেন। কীভাবে দিচ্ছেন? আমার মনে এই প্রশ্নটা দেখা দিচ্ছিল। কেন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন আমরা বিরোধী সরকার, আমরা দিল্লি থেকে সাবসিডি ঠিকঠাক পাই না, সেই জন্য আমরা ডিএ দিতে পারি না। আচ্ছা, রাজস্থানে কারা সরকার চালাতেন মনে আছে? অশোক গেহলটের সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, তারাও তো কেন্দ্রীয় সরকারের বিরোধী আসনে বসত। তারা কী করে অ্যাট ডিএ করছে? কী করে করছে? এই প্রশ্নটা আমি করছি। মানে মলয়বাবু আমাকে ডকুমেন্টটা পাঠিয়েছেন, দেখছিলাম, চোখ বলেছে। উত্তরাখণ্ড ছোট্ট একটা রাজ্য, তারা দিয়ে মানে রেট ডিএটা কীভাবে দিচ্ছে? আচ্ছা, পাঞ্জাবে আগে কে শাসন করতো? অমরিন্দর সিং শাসন করতেন। কে ছিলেন? কংগ্রেসের বেঞ্চে ছিলেন। তিনি কাদের বিরোধী ছিলেন? বিজেপির বিরোধী ছিলেন। পরবর্তীকালে অমরিন্দর সিংকে হারিয়ে কারা সরকার এলো? তারা হচ্ছে আম আদমি পার্টি। এখন পাঞ্জাবে কাদের সরকার? আম আদমি পার্টি। তো আম আদমি পার্টি কী করে ডিএ রেটটাকে 17/4/2025 17 এপ্রিল 2025 কী করে ডিএটাকে আপডেট করে দিলেন, অ্যাডপার করে দিলেন? পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছে না কেন? বিরোধী কংগ্রেস ছিল, বিরোধী আম আদমি পার্টি এসছে, বিজেপি তো সেখানে সরকারে নেই। তাহলে তারা অ্যাফোর্ড করতে পারছে, পশ্চিমবঙ্গ পাচ্ছে না কেন? এগুলো নিয়ে মলয়বাবুর সঙ্গে আলোচনা করছেন। দিল্লির মতো রাজ্য যদি ডিএ ঠিকঠাক দেয়, একদম সঠিক পার্সেন্টেজে দেয়, তাহলে সে ডিএতে সেই দিল্লির গত দুটো টার্মে কোন বিধানসভায় কে জিতেছেন? আম আদমি পার্টি জিতেছেন। তারা পাচ্ছেন কী করে? তারা তো অপোজিশনে, বিজেপির অপোজিশন বেঞ্চে, যে তাহলে তারা অ্যাফোর্ড করতে পারছে কেন? হরিয়ানা ছোটো রাজ্য, মিলিজুলি সরকার চলে সেখানে, তারা অ্যাট ডিএ করছে কেন? আমি 5টা রাজ্যের নাম বললাম। রাজস্থান তো কংগ্রেস ছিল, অধুনা বিজেপি এসছে, কিন্তু স্ট্রাকচারটা তো বাড়িয়েছে তারাই, আগের সরকার বাড়িয়েছে, তারা অপোজিশনে থেকে বাড়াতে পেরেছে। উত্তরাখণ্ড ছোট্ট রাজ্য, তারা বাড়াতে পেরেছে। পাঞ্জাব, তারা কোনোদিন বিজেপি আসতে পারেনি, কংগ্রেস থেকে ডিরেক্ট চলে গেছে আম আদমি পার্টিতে। তারা কি করে পারলো? দিল্লি দুটো টার্মে আম আদমি পার্টি থেকে পারলো কী করে? হরিয়ানা, তারা পারে না শুধুই পশ্চিমবঙ্গ। তার কারণ এখানে চুরিটা এমন একটা ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুরির টাকাটা যদি একদম ডিসেন্ট্রালাইজ করে গ্রাসরুট লেভেলে না পৌঁছতে পারেন, তাহলে রাজ্যটা চলবে না কেন? তাদের ওই বসংবত বাহিনী চলবে না। আমি আজকে মলয়বাবুর সঙ্গে এই সংক্রান্ত যে আমার কথোপকথন, সেটা আমি আপনাদের শোনাবো, কিন্তু আমি একটা তথ্য আপনাদের কাছে দিই। পুলিশের সর্বোচ্চ স্তরে, পুলিশের টপ লেভেল আইপিএস অফিসারদের সমস্ত, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসেস আমার কাছে নিশ্চিতভাবে খবর এসছে, টপ লেভেলের পুলিশ অফিসারদের কীভাবে উপঢৌকন বলবো না, আর্থিকভাবে বেনিফিটেড করছেন, সেটা নিয়ে আগামী দিনে আপনাদের কাছে স্টোরি করব। আইএসদের করছেন, আইপিএসদের করছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসকে করছেন, এমনকি WBCS অফিসারদেরও বিভিন্ন কায়দায় করে দিচ্ছেন। অর্থাৎ তারা যাতে এই ডিএর যন্ত্রণায় না পড়েন, তাদের দিয়ে তো আমি বদমাইশিটা, শয়তানিটা করাবো। এই যে ধরুন, এই ডিএর মডিফিকেশন অ্যাপ্লিকেশনের বুদ্ধিটা কি শুধু আইনি পরামর্শ? ওইখানে হরিকৃষ্ণ, আলাপন, গোপালিকা, এই যে সার্কিটটা আছে, রাজীব কুমার, এই যে সার্কিটটা, মমতা বন্দ্যোপাধ্যায় কুপরামর্শদাতার টিম যেটা আছে, তারাও তো বুদ্ধিটা দিয়েছেন যে এই টাকাটা বাঁচানোর জন্য কী কী কায়দা করা যেতে পারে। তারপরে তো আইনজীবীরা আছেন যাদের জন্য কোটি কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন খরচা করছেন। আমি আজকের এই পর্বে মলয়বাবুর সঙ্গে এই সংক্রান্ত 5টা রাজ্যের নিয়ে স্পেসিফিক্যালি আমি কিছু কথা বলেছিলাম, কিছু ইনপুট আমি দিয়েছিলাম, কিছু ইনপুট তিনি দিলেন। আমাদের নিজেদের মধ্যে যে কথাটা হলো, সেই কথাটা আজকে আপনাদের আর আরেকবার আপনার কাছে ফিরে এলাম। সেটা হচ্ছে, অন্যান্য রাজ্যে তো ডিএনএস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা কত দেয়, এইটা চর্চা করতে গিয়ে আমি দেখছিলাম যে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনি কতগুলো তথ্য আমার কাছে পাঠিয়েছেন। তার মধ্যে আমি দেখছিলাম রাজস্থান সরকার 2% বৃদ্ধি করে 55% 2025-এ দিচ্ছে। এটা একটা রিপোর্ট আপনি পাঠিয়েছেন আমার কাছে, দেখলাম। তো রাজস্থানে তো কংগ্রেস সরকার ছিল একটা সময়, সেটাও তো অপোজিশন বেঞ্চ ছিল, মানে অশোক গেহলটের সরকার ছিল। সেই অশোক গেহলটের সরকার পরিবর্তন হয়ে এখন বর্তমানে অধুনা বিজেপি এসছে। এই যে একটা কথা বলা হয় না যে অপোজিশন স্টেট পশ্চিমবঙ্গ, সেই জন্য আমাদের টাকা পয়সার অভাব, সরকারের যথাযথ সাহায্য পাই না কেন্দ্রীয় সরকার, যার জন্য আমরা দিয়ে দিতে পারছি না। রাজস্থানের ক্ষেত্রে কি বলবেন আপনি? দেখুন, ব্যাপারটা কি, এখানে কংগ্রেস বলুন, আম আদমি বলুন, বিজেপি বলুন, এই সরকারটা ফ্যাক্টর না।
ফ্যাক্টর হচ্ছে এই যে ডিএটা দেওয়া হয় আইন মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এটা দেখুন, কোনো সরকারি কর্মচারীদের বন্ধু হতে পারে না। সব সরকারই চায় অল্প বেতন দিয়ে বা অল্প ভাতা দিয়ে কাজটা করিয়ে নিতে, কিন্তু দেশে তো একটা নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, সেটা মানে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, আম আদমি পার্টি বলুন, মানে এক্সেপ্ট আমাদের এই তৃণমূল সরকার, এমনকি বামফ্রন্ট সরকারও মানত, তাদেরও অল্প। আমরা তো বারবার বলছি যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে যে আমরা যেভাবে ডিএটা পেয়েছি সেইভাবে পেলেও আমাদের কিন্তু যারা মানে রিটায়ার করেছে, যারা অবসর নিয়েছে, তাদের অনেকটা সুরাহা হতো। অর্থাৎ রাজস্থান বলুন, দিল্লি বলুন, সব সরকারগুলো। আপনাকে থামাচ্ছি, আমি পরপর 5টা রাজ্যে মানে তথ্য আপনি পাঠিয়েছেন, দেখলাম যে রাজস্থান সরকার 55% দিয়ে দিচ্ছে। মানে আগে কংগ্রেস সরকার ছিল অশোক গেহলট, তারপরে তিনি বিজেপি সরকার আসে, কিন্তু আলটিমেটলি 55% যায়। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যারা শাসন করছেন তার বাইরেও যারা ছিলেন তারাও ডিএটা বাড়িয়েছেন, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে না। উত্তরাখণ্ডের মতো একটা ছোট্ট রাজ্য, সেখানে আপনি দেখলাম যে লেখা রয়েছে, আপনি যে রিপোর্টটা পাঠিয়েছেন, দিস ইজ অ্যান ইনক্রিজ ফ্রম দ্য প্রিভিয়াস রেট অফ 53% হুইচ ওয়াজ এফেক্টিভ ফ্রম July 1, 2024। সেখানেও 2% বেড়েছে জানুয়ারি 1, 2025। পাঞ্জাব তো প্র্যাকটিক্যালি আগে কংগ্রেস অমরিন্দর সিং ছিলেন, তিনি সামলাতেন, মানে কংগ্রেসের সরকার ছিল, সেইখান থেকে আম আদমি পার্টিতে এখন সরকার হয়েছে, তারাও 53 থেকে 55% 17/4/25 এনহ্যান্সমেন্ট করেছেন। আপনি রিপোর্ট পাঠিয়েছেন। আর চতুর্থ তো দিল্লি, গত দুটো টার্মে যারা আম আদমি পার্টি চালাচ্ছেন সরকার, তারাও 2% বাড়িয়ে 55% করেছেন। হরিয়ানা, ছোট রাজ্য, আর তারাও দেখলাম জানুয়ারি 1, 2025 53 থেকে 55% করেছেন। তো প্রশ্নটা হচ্ছে, এখানে তো যে ইন্টারপ্রিটেশন মমতা বন্দ্যোপাধ্যায় দেন যে আমি কেন্দ্রীয় সহযোগিতা পাই না বলে দিয়ে দিতে পারছি না, বকেয়া দিয়ে দিতে পারছি না, বা এইসব যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন, তাহলে তো এটা দাঁড়ায় না। যেখানে কংগ্রেস কিংবা আম আদমি পার্টিও শাসন করছে, আম আদমি পার্টি এখনো শাসন করছে, সেখানে তারা 55% দিয়ে করছেন, অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসে অপোজিশনের অজুহাত দেখিয়ে তারা একটা ডিএটা দিচ্ছেন না। ঠিক তো আমি যা বললাম? একদম ঠিক। আসল কথা, ওনার তো মানসিকতা নেই ডিএটা দেওয়ার। এই ডিএর টাকাটা তো তিনি অন্য খাতে ব্যয় করছে, উনি তো ভোট কেনার খাতে ব্যয় করছে। এটা তো আমরা বারবার বলেছি। আপনি 5টা রাজ্যের কথা বললেন, আমি সবকটা রাজ্যের মানে পাঠিয়ে দেবো আপনাকে, আপনি দেখবেন অধিকাংশ রাজ্যই কেন্দ্রীয় নিয়মে মর্গ ভাতা দেয়। আমরা তো বারবার বলেছি এগুলো সব ট্রাইব্যুনালে দেওয়া আছে, উচ্চ আদালতে দেওয়া আছে। এবং কিন্তু একমাত্র আমাদের সরকার, এমনকি ত্রিপুরাও আমাদের থেকে অনেক বেশি পায়। ত্রিপুরা তো অনেক কম ছিল, একদম শেষে ছিল ত্রিপুরাও এখন অনেক উঁচুতে চলে গেছে। হ্যাঁ, আমাদের রাজ্যই এই ডিএটা এমন ভাবে দেয়, সেটা চূড়ান্ত মানে মানে অপমানজনক আমাদের কাছে। এবং সত্যি কথা বলতে আমাদের একটা বারবার বলছি যে এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা, আজকে একজন আমার কাছে মানে কেঁদে দিয়েছে, বলো আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারিনি, জানেন তো, এই একটা চিন্তা। তারপরে এই যে ডিএটা যদি আমার পেতাম, আমি একটু ওষুধপত্র কিনতে পারতাম। মানে আমাদের এত খারাপ লাগছে। আমরা তো বলি যে ভদ্রমহিলা যে কি ধরনের চরিত্র আমরা ভাবতে পারি না। যেখানে সর্বোচ্চ আদালত, চরিত্র নিয়ে আমার আলোচনার বিষয় না, আমার বিষয়টা হচ্ছে তার বলতে তো হবেই, আমরা তো বলবোই, কারণ সর্বোচ্চ আদালত যেখানে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা তিনি কার্যকর করবে না। এবং লাস্ট গিয়ে একটা MA করে হাত গুটিয়ে বসে আছে, তাহলে তুই মেনশন করে বল যে আমাদের পয়সা নেই, অমুক নেই, তমুক নেই, দেখ, তাও না, হাত গুটিয়ে বসে আছে। সেই যবে মামলাটা উঠবে তখন আবার সেই চাইবে অমুককে দাও, তমুক। আমি মলয়বাবু শেষ করার আগে আপনাকে একটা কথাই বলবো, আপনারা এই লড়াইটা লড়ছেন প্রথম দিন, আপনারা কনফেডারেশন প্রথম মামলা আপনারা করেন, তারপরে ঠিক আছে অনেকে সংযুক্ত হয়েছেন বা হবেন বা যাই হোক, সেটা অন্য জিনিস। কিন্তু আমি যে জায়গাটা মলয়বাবু আপনাদের বলছি যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা, আমি নিজে আইনের ছাত্র না হয়েও পড়াশোনা করে বারবার বুঝতে পারছি যে সরকার প্র্যাকটিক্যালি একটা প্রতারণার ফাঁদ পেতেছে, যাতে আপনারা তাতে পা দেন এবং যে মুহূর্তে আপনারা তার জবাব দেবেন, সঙ্গে সঙ্গে ডেটের পর ডেট, তারিখ পে তারিখ, এই সিংবিদের কালচার জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে হয়ে আসছে, সেই কালচারের মধ্যে ঢুকিয়ে দিয়ে শেষ করে দেবেন এই ডিএ পাওয়ার এই লড়াইটা।
তো অনেক সেটা আমরাও ধন্যবাদ। বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আপনারা সেটা বুঝতে পেরেছেন, যার জন্য মডিফিকেশন একদম, অ্যাপ্লিকেশনের একদম। এই প্রতারণার ফাঁদে ইগনোর অন্তত পা করছি, দিচ্ছেন না। ইগনোর আপনারা ইগনোর করছেন। একদম। অনেক ধন্যবাদ মলয়বাবু সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ।